মমতা বন্দ্যোপাধ্যায় আর রাহুল গান্ধী কিন্তু এক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আর তেজস্বী যাদবও কিন্তু এক নয়। যেদিন নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করলো বিহার নিয়ে, সেদিন রাহুল গান্ধী নেই, সে রাহুল গান্ধী বিদেশে চলে গেছেন। তো এটা কি হয়, কাণ্ডারি তুমি, তোমাকে তো তোমার অ্যাভেলেবিলিটি যদি না থাকে তাহলে তোমার কর্মীরা মনোবল পাবে কি করে? আমি ব্যক্তিগতভাবে সেলিম কিংবা সুজন এরম ব্যর্থ সফল সেটা বলবো না। অনেকে আমাকে বলেন যে মুসলিম সাধারণ সম্পাদক এই এক্সপেরিমেন্টটা, যেখানে বিজেপি পুরো হিন্দুত্ববাদী রাজনীতি করছে এবং শতকরা 30% মুসলমান, সেলিম দায়িত্ব নেওয়ার পরে এই 30% মুসলমান তারা কি মমতাকে পরিত্যাগ করে সেলিম হয়েছে বলে 30% মুসলমান কমিউনিস্টদের যে পুরনো ভোট, আবদুল্লাহ রসুল ছিল কমিউনিস্ট পার্টিতে, কেন কাকাবাবু ছিল প্রতিষ্ঠাতা মুজফ্ফর আহমেদ, যার নামে আলিমুদ্দিন স্ট্রিটের বাড়িটা। সুতরাং সেই পুরো মুসলমান ভোটটা পশ্চিমবঙ্গে সেলিমের জন্য কি চলে এসছে, চলে আসবে? সুতরাং আমি সেলিমকে এককভাবে দায়ী করব না। তুমি এটা বলতে পারো যে মমতা তো শাসক দল, মমতা তো মুখ্যমন্ত্রী, তাহলে অ্যান্টি ইনকামবেন্সি তো মমতার বিরুদ্ধে হওয়া উচিত। মমতা কিন্তু সুকৌশলে গোটা জিনিসটাকে কেন্দ্র বিরোধী এমন জায়গায় নিয়ে গেছে, কেন্দ্রটা দিচ্ছে না, এই 100 দিনের কাজ, প্রত্যেকটা এসআরসি নিয়ে, নির্বাচন কমিশন নিয়ে, সেখানে কিন্তু গোটা জিনিসটা যেন মনে হচ্ছে যে মোদি বনাম মমতা, কেন্দ্র বনাম রাজ্য, এই লড়াই, যেটা সিপিএমও একটা সময় আমরা দেখেছিলাম। হ্যাঁ, আমরা বলতাম যে এখানে আমরা বাঙালি দলটা হলো না এই জন্যে, আমরা বাঙালি চেষ্টা করেছিল, তোমরা দেখোনি, তোমরা আমরা বাঙালি রাজনীতিতে আসার চেষ্টা করেছিল, আমরা বাঙালি হয়নি এই জন্যে যে যেরকম তেলেগু দেশম হয়েছে, আঞ্চলিক দলগুলো এখন আমরা বাঙালি হয়নি, তার কারণ এখানে লেফট এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসই আমরা বাঙালি। বিহারে বিধানসভা নির্বাচন শেষ এবং তার ফলাফল ইতিমধ্যে আমরা জেনে গেছি। কার্যত সেখানে বিজেপি যে পরিমাণ জয়লাভ করেছে, সেখানে এসআইআর এর পরে বিহারে বিধানসভা নির্বাচন হয়েছিল এবং এ রাজ্যে এসআইআর হচ্ছে এবং তারপরেই আর কয়েক মাসের মধ্যে এ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। কাজেই বিহারের যে ফল, তার কোনো প্রভাব কি রাজ্যে পড়তে পারে, এই নিয়ে আজকের আলোচনা করব। আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষাল। স্যার, প্রথমে যে প্রশ্নটা রাখবো, বিহারের ফল, বিজেপির একেবারে যে পরিমাণ জয় আমরা দেখতে পেলাম, সেখানে এসআইআর হয়েছে, তারপরেই নির্বাচন, এখানেও এসআইআর হচ্ছে, তারপরেই নির্বাচন, তো কি মনে হয় এর প্রভাব কি পড়বে? প্রথম কথা হচ্ছে যে বিহারের যে ভোটের ফলাফল, সেটা হচ্ছে একটা অভূতপূর্ব ভোটের ফলাফল, মানে এক্সিট পোল যেটা বলেছে তার থেকেও বেশি ভালো ফল হয়েছে। এখন প্রধানমন্ত্রী প্রথম যে বক্তব্য রাখলেন এই বিজয়ের পর দলীয় কার্যালয়ে গিয়ে দিল্লিতে, যেটাকে আমরা বলি ভিক্টরি স্পিচ, সেই ভিক্টরি স্পিচ, বিজয়ের যে বক্তৃতা, সেই বক্তৃতায় প্রধানমন্ত্রী বললেন যে গঙ্গা বিহার থেকে পশ্চিমবঙ্গে, মানে বঙ্গে প্রবাহিত হয়, অর্থাৎ ওপর থেকে নিচে নামে, স্বাভাবিক, উনি তো একটা ভূগোলের কথা বলেছেন, এবং এটার মধ্যে দিয়ে উনি বলতে চেয়েছেন যে এবার জঙ্গলরাজ, এটাও উনি বলেছেন, জঙ্গলরাজ পশ্চিমবঙ্গে খতম হবে। প্রধানমন্ত্রী অসম্ভব ভালো, ওনার যেটাকে ইংরাজিতে বলে ডিমাগগি, অর্থাৎ সাংঘাতিক ভালো ওনার একটা বাচন, যে স্টাইল এবং যে রণকৌশল কথার মধ্যে দিয়ে, উনি একটা জাদুঘর, এবং ওনার একটা প্রবল জনপ্রিয়তা যে আছে এটা নিয়ে কোনো সন্দেহ অন্তত আমার তো নেই। ব্র্যান্ড ইকুইটি যেটা বলে, নরেন্দ্র মোদী হলো, মানে যেটাকে বলে মোদি গ্যারান্টি, এটা বিজেপি একটা পঞ্চায়েত নির্বাচন করলেও নরেন্দ্র মোদীর ছবি দেখিয়ে নরেন্দ্র মোদীর নামে পঞ্চায়েত ভোট করে। হায়দ্রাবাদে পুরো নির্বাচন হয়েছিল নরেন্দ্র মোদীর ছবি দেখিয়ে। তো এবার মহারাষ্ট্র জেলা পরিষদের নির্বাচন হচ্ছে, প্রচার শুরু হয়ে গেছে নরেন্দ্র মোদীর নামে। সুতরাং নরেন্দ্র মোদীর একটা শক্তিশালী ব্র্যান্ড আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন এই বক্তব্য হতাশ একটা বিজেপির যে রাজ্য নেতৃত্ব, কিছুতেই মমতার সঙ্গে পেরে ওঠে না, একটা ডিপ্রেসিং একটা সিচুয়েশান তৈরি হচ্ছিল। কেননা বলা হলো 1 কোটি সদস্য সংগ্রহ করো, সাংগঠনিক শক্তি নেই, কত লক্ষ্যে গিয়ে আটকে গেল। দলের নেতাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল, তার মধ্যে আবার
এই যে জাস্টিস গাঙ্গুলি, অভিজিৎ গাঙ্গুলি এমন সব কথা বলতে শুরু করলো, একদম খোদ শুভেন্দু অধিকারী যাকে মেদিনীপুরে নিয়ে গিয়ে ভোটের প্রার্থী করে কত রকমের সমস্ত স্বপ্ন দেখা হলো, সেই অভিজিৎ গাঙ্গুলি বেসুরো কথা বলছেন। অনেকে বলছেন যে তিনি মানে বামপন্থীদের সাথে হাত মেলাতে পারেন। এরকম একটা আবহে যখন আর কি মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রবল পরাক্রান্ত একটা আক্রমণাত্মক রণকৌশল নিয়ে ভোটের অনেক আগে থাকতেই নেমে পড়েছেন বাজারে, যখন বিজেপি পেরে উঠছে না তার সঙ্গে, সেই সময় বিহারের এই নির্বাচনী বিজয় সেটা একটা সরাসরি মনস্তাত্ত্বিকভাবে রাজ্য বিজেপিকে একটু চাঙা করার একটা সুযোগ এনে দিয়েছে। তার মানে কিন্তু আমি বলছি না যে সেই সুযোগটা সে সদ্ব্যবহার করে এটা জিতে গেছে, এরকম তো নয়। বিজেপির রাজ্য যে অফিস গতকাল, মানে আমি আজকে যখন এই কথা বলছি তার আগের দিনই তো ফলাফল প্রকাশিত হয়েছে, সেখানে লাড্ডু বিতরণ হচ্ছে, আবির খেলা হচ্ছে, তার ফলে একটা যাকে বলে একটা অ্যাড্রিনালিন নিঃসরণ হচ্ছে, একটা ডোপামিন নিঃসরণ হচ্ছে, একটা টেনশন থেকে একটা যেন বিজেপি মুক্ত হয়ে বলছে যে এইবার কেন হবে না, এবার তাহলে যদি বিহারে হয় প্রতিবেশী রাজ্য আমরাও পারবো, মানে এটা একটা মনস্তাত্ত্বিকভাবে একটা শক্তি প্রদান করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং ফার বিহাইন্ড, বসন্ত কি আসবে না, শীত যখন এসে গেছে বসন্তও আসবে। এখন এটা কি মানে সত্যি সত্যি বাস্তবে কি এটা অ্যাচিভ করা সম্ভব, মানে এটা কি বিজেপি পারবে? আমি মনে করি এই মনস্তাত্ত্বিক শক্তি পেলেও আজকের দিনে দাঁড়িয়ে ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যতের গর্বে নিহিত। রাজনীতি সবসময় মানে আর্ট অফ পসিবিলিটি, প্রতিপক্ষের কাজ হচ্ছে সেটাকে অর্জন করা। সুতরাং শেষ কথা, মানে শেষ নাই যার শেষ কথাকে বলবে। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় আর রাহুল গান্ধী কিন্তু এক নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আর তেজস্বী যাদবও কিন্তু এক নয়। কেন নয়? এবং এবারে আমি যেটা বললাম যে বিজেপির উৎসাহের কারণগুলো আমি বললাম, আবার অন্যদিকে আমি এটা বলতে পারি যে কিছুতেই এটা সম্ভব হবে না মমতাকে পরাস্ত করা এই মুহূর্তে। যেদিন নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করলো বিহার নিয়ে, সেদিন রাহুল গান্ধী নেই, সে রাহুল গান্ধী বিদেশে চলে গেছে। তো এটা কি হয়, কাণ্ডারি তুমি, তোমাকে তো তোমার অ্যাভেলেবিলিটি যদি না থাকে তাহলে তোমার কর্মীরা মনোবল পাবে কি করে? এবং তেজস্বী যাদবকে আউটসোর্স করে দিল, বলে দিল তেজস্বী যাদব মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী। জোট মানে ইন্ডিয়া জোট, তো এটা তো শুধু তেজস্বী আর রাজ্যের ব্যাপার নয়। আজকে যদি ইন্ডিয়া জোটে তেজস্বী যাদব বলছে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর পদপ্রার্থী, আচ্ছা এটা দিয়ে তো ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী নিয়ে আলোচনাও হয়নি। তেজস্বীর কি দরকার ছিল প্রধানমন্ত্রীর পদপ্রার্থী ঘোষণা করা? এটাতে কি হলো, অন্য শরিকরা তাদের অনীহা হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পাটনায় যাননি, কেননা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো আমন্ত্রণও জানানো হয়নি সেখানে নিয়ে গিয়ে তাকে ভোট প্রচারে। সেখানে প্রচুর বাঙালি ভোট আছে, প্রতিবেশী রাজ্য আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যাননি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় পাখির চোখ পশ্চিমবঙ্গটাই দেখেন। তো আমি সেটাই বলতে চাইছি যে তোমাকে প্রফেশনালি একটা 24x7 রাজনীতিটা করতে হবে। তেজস্বী যাদব আর লালুর মধ্যেও তফাৎ আছে। আমাকে একজন সাংবাদিক বলছিলেন, ইনফ্যাক্ট আমি নিজেও লালুর বাড়িতে যখন যেতাম পাটনায়, তখন গিয়ে দেখতাম সেখানে গরুগুলো ডাকছে, সেখানে দড়ির দেওয়াল, ওদের যে লনটা ছিল বাড়ির, সেখানে সমস্ত কাপড় শাড়ি সমস্ত ঝুলছে, মানে এবং একটা মানে বিরাট পরিবার, তো মানে ছেলে মেয়ে, তাদের মধ্যে এখন প্রবল ঝগড়া, কোথায় মিসা, কোথায় ওর আরেকটা ভাই, সে হেরে গেল, কিন্তু বিরাট ঝগড়া। তো এই সব মিলিয়ে কিন্তু পরবর্তী প্রজন্মে লালু রাবড়ি কিন্তু অত পশুখাদ্য কেলেঙ্কারি সত্ত্বেও যাদব ভোটটাকে তো অটুট রেখেছিল। এবারে তো যাদব ভোটটাই অটুট থাকলো না। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবকে বিজেপি ঘন ঘন সেখানে পাঠিয়েও যাদব ভোটের বিরুদ্ধে বিজেপিও যাদব ভোট কাটার চেষ্টা করেছে, অনেকটা যাদব ভোট কাটা সম্ভব হয়েছে এই প্রথমবার। তো এগুলো তো পশ্চিমবঙ্গ হিন্দি বলয় নয়, বিহার কিন্তু হিন্দি বলয়। তার ফলে ন্যাশনাল তথাকথিত মেন স্ট্রিম যেটা, তার সঙ্গে বিহার যুক্ত, হিন্দি বলয়ের সঙ্গে যুক্ত। উত্তরপ্রদেশ বিহার, এটা কিন্তু উত্তরপ্রদেশ আর বিহার একসাথে বলা হয়,
পশ্চিমবঙ্গ বিহার বলা হয় না, কেননা পশ্চিমবঙ্গ এটা বাঙালি আইডেন্টিটি আছে, এটা হিন্দি বলার রাজ্য নয়। এবং পশ্চিমবঙ্গে একটা র্যাডিক্যাল বেঙ্গল আছে, যেটা কমিউনিস্টরা বামপন্থীদের একটা ধারাবাহিকতা। আজকে মমতা সেই বামপন্থী এবং কংগ্রেসের মধ্যেও নেতাজি সুভাষ বোস এবং মানে পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে সুভাষ বোস সভাপতি হয়েছে, এটা তো বাঙালি ভোলে না। সুতরাং এখানে নকশাল আন্দোলন হয়, একটা একটা সেখানে বাঙালির আইডেন্টিটি পলিটিক্সটা তারাই করছে। সুতরাং মমতা কিন্তু শাসক দল হয়েও বিরোধী দলের ভূমিকায় যেন অবতীর্ণ হয়েছে। এই যে পলিটিক্সটা, এই পলিটিক্সের যে মুন্সিয়ানাটা, এটা 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 নেই। এবং এই যে এসআইআরটা নিয়ে কমপ্লেন করা, এতগুলো আত্মহত্যা, এতগুলো মৃত্যু, এবং এই যে বিএলওরা যে অভিযোগ করছে, এইটা এক মাসে সম্ভব নয়। এবং সেটা সেই অভিযোগগুলো নির্বাচন কমিশন বিহারে কি বলেছে যে রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করছেন, কিন্তু আমাদের কাছে তো কোনো অভিযোগ জমা দেননি। মমতা কিন্তু তা নয়, মমতা প্রত্যেকটা জায়গায় নেতাজি ইন্ডোরে সম্মেলন করে তাদেরকে বলা হয়েছে যে তোমরা এটা করবে, ওটা করবে না। সুতরাং এত সহজে বিজেপির কিন্তু কেকওয়াক হয় না। সুতরাং বিহারে জিতে গেছি বিপুল ভোটে, সুতরাং সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে, সে তো ত্রিপুরায় জিতেছে, সে তো অসমে জিতেছে। সুতরাং ওইগুলো রাজ্যের জয় বিজেপিকে অনুপ্রাণিত করতে পারে, কিন্তু জেলায় জেলায় বিজেপির সংগঠনটাকে কি এই বিহারের নির্বাচনী বিজয় রাতারাতি গোটা রাজ্যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত কি বিজেপি সংগঠনটা বেড়ে যাবে? তাতে কি বিজেপির যে নেতারা, আমি তো বলি না যে বিজেপির অনেকগুলো নেতা, তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা করে যোগ্যতা আছে, কিন্তু তারা সবাই খণ্ড খণ্ড বিজেপির নেতা। একটা অখণ্ড মমতাকে মোকাবিলা করার জন্য একটা অখণ্ড বিজেপির নেতা দরকার ছিল, যারা সমবেতভাবে ঐক্যবদ্ধভাবে। নরেন্দ্র মোদী যথেষ্ট জনপ্রিয়, কিন্তু নরেন্দ্র মোদী তো আর মুখ্যমন্ত্রী প্রার্থী হবেন না। ভবানীপুরে এসে তিনি তো মমতার বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন না, এবং তিনি যথেষ্ট থালা করে সাজিয়ে দিতে পারেন, কিন্তু সেটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। চেষ্টা করবে বিজেপি, চেষ্টা করবে না তা তো না। মোহন ভাগবত আসছেন ডিসেম্বর মাসে। এখানে কি শুভেন্দু অধিকারী যথেষ্ট নয়? শুভেন্দুর কিন্তু পরিশ্রম নিয়ে কোনো কথা হবে না। শুভেন্দু যেভাবে পরিশ্রম করে এবং প্রত্যেকটা জেলায় জেলায় যাচ্ছে, কিন্তু শুভেন্দু একটা গ্রামীণ মুখ, খুব আরবান ফেস নয়, খুব এলিট ফেস নয়, সেটা তাদের থেকে ভালো। তৃণমূলের হাল হকিকতটা খুব ভালো জানে, কিন্তু আরএসএস বা সংঘ পরিবারের একদম যে খুব ঘোরতর পছন্দের প্রার্থী শুভেন্দু তাও নয়, কিন্তু অমিত শাহর স্নেহধন্য এখনও। সুতরাং ওর অনেকগুলো পজিটিভ পয়েন্টস আছে, কিন্তু মমতাকে মোকাবিলা করার জন্য তার যে প্রশাসন, এবং শুধু তাই নয়, মমতার রাজনৈতিক যে প্রজ্ঞা, ওটা দেখে বোঝা যায় না। দেখে মনে হয় যেন খুব একটা আটপৌড়ে চণ্ডীমণ্ডপের স্টাইলে রাজনীতি করে, মানে একটা যেন চণ্ডীমণ্ডপে বসে, কিন্তু একটা দেয়ার ইজ এ মানে মেথড। ওর কিন্তু রাজনীতির মধ্যে একটা মেথড আছে, সেই মেথডটা অনুযায়ী সে রাজনীতিটা করে। সুতরাং আমি শেষ কথা বলবো না, আমি তো পোলস্টারও নই, জ্যোতিষীও নই, কিন্তু আজকের দিনের যে রাজনৈতিক পর্যবেক্ষণ, তাতে কিন্তু বিহারের জয়ের উল্লাসে একটা উৎসাহ বৃদ্ধি হতে পারে, তাতে একটা ইম্পেটাস বিজেপি পেতে পারে, একটা ক্যাটালিট অনুঘটকের ভূমিকা বিহার পালন করতে পারে। এবং দিল্লি সেটাকে আরও ওদেরকে বলছে না যে তুমি জেলায় জেলায় গিয়ে বিহারের সেলিব্রেশন। এখন বিহারের সেলিব্রেশন যতই তুমি করো, এমনকি বিহারিরা আমাদের পশ্চিমবঙ্গের যারা, তারাও যে ভোটটা মমতাকে দেয়, তারা এক কথায় তারা বিজেপি হয়ে যাবে। আমি অনেক বিহারিদের সাথে আজকেই সকালবেলায় কথা বলছিলাম, আমাদের
আমি যেখানে থাকি তার কাছাকাছি একটা বিহারি বস্তি আছে, তো তারা আরও আশা করছে যে ওরা বিহারের ভোটের কথা জানে এবং 10,000 টাকা যে নীতিশ দিয়েছে এবং মমতা যে স্বাস্থ্যসাথী সমস্ত কিছু জানে। আমি জিজ্ঞেস করছিলাম স্বাস্থ্যসাথী কার্ড করেছো? বলছে হ্যাঁ করেছি। এখন এই যে গোটা ব্যাপারটা, এমনকি ওরা আরও চাইছে যে হয়তো আশা করছে যে হয়তো ফেব্রুয়ারি মাসে বাজেটের সময় যখন আসবে ভোটের ঠিক মুখে নীতিশ কুমার যেমন করেছে, মমতাও নিশ্চয়ই একটা কিছু আমাদের আরও দেবে। এখন এইটা যেটা হয়েছে যে আগে একটা ভোটের সময় না, আমি নিজে দেখেছি, দিল্লিতেও দেখেছি যে ওই রাত্রিবেলায় গোপনে মানে একদম লুকিয়ে চুরিয়ে মদের বোতল দেয়া হতো বস্তিতে, ক্যাশ টাকা দেয়া হতো। সেটা অবৈধ। নির্বাচন কমিশন টিএন সেশন সেটা বন্ধ করতে আসরে নেমেছিল, দিল্লিতে খুব হতো। তো দুটো দলই দেয়, এরকমও হয়। হ্যাঁ, কিন্তু এখন যেটা হয়েছে যে এখন মানুষের অ্যাকাউন্টে অফিসিয়ালি সরকারি প্রকল্পের মাধ্যমে টাকাটা পৌঁছে যাচ্ছে। এবং বিহারে যেটা বলেছে না যে নীতিশ কুমার তো টাকাটা দিয়েছে, রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব বলেছে আমরা আরও বেশি দেব, নিঃশর্তে দেব। তো একজনকে জিজ্ঞাসা করেছে যে তুমি, ওরাও তো দেবে বলেছে, তাহলে বিজেপিকে ভোট দিচ্ছ কেন, নীতিশকে ভোট দিচ্ছ কেন? তো বলছে যে দোনো মে ফারাক হ্যায়, এক তো মিল গিয়া হ্যায় আর এক মিলনে বালা হ্যায়। তো দুটোর মধ্যে তফাৎ আছে। তো এখানে তো টেস্ট অফ দ্য পুডিং ইন ইটস ইটিং, আমি পেয়ে গেছি 10,000 টাকা, তো এখন সেটার জন্য আমি ভোট দিচ্ছি। তাহলে কি অনুদানের ভিত্তিতেই ভোটটা হচ্ছে? এ রাজ্যে শুধু এ রাজ্যে না, এই যে মহিলাদেরকে টাকা দেওয়া, এটা বিভিন্ন রাজ্যেই রয়েছে, বিভিন্ন নামে রয়েছে এই প্রকল্প। একদম, শিবরাজ সিং চৌহানও করেছে, নরেন্দ্র মোদীও তো প্রচুর পপুলিস্ট মেজার্স নিয়েছে। আমি যেটা বারবার বলি না, যে নরেন্দ্র মোদী যদি পরিষেবা মানুষের জনকল্যাণের জন্য টাকা পাওয়ার ব্যবস্থা করে দেয়, কত একটা গুজরাটে তো বোধহয় কত মানে 1 লাখ টাকা দিয়ে গরিব মানুষের জন্য ফ্ল্যাটের ব্যবস্থা করেছে, বস্তিটা তুলে দিয়ে তাদেরকে ফ্ল্যাটে নিয়ে গিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করেছে। 1 লাখই ফ্ল্যাট বলা হয়। তো এখন কথাটা হচ্ছে যে যখন নরেন্দ্র মোদী করেন তখন সেটা মানুষের জন্য পরিষেবা দিচ্ছেন, আর মমতা যখন করছে তখন ভোটের জন্য করছে। এখন সেটাও তো ঠিক নয়। সুতরাং এইটা তুমি যেটা বলছো একেবারে আমি মানছি যে এই পপুলিজমটা এখন, এবং মজার ব্যাপার কি জানো, এই অমর্ত্য সেনেরা যে অর্থনীতিবিদ, তাদের বক্তব্য হচ্ছে যে 100 দিনের যে কাজ, যে টাকাটা দেয়া হয়, বলছে যে এটাতে মানুষের কল্যাণও হয়। টাকাটা যেটা দেয়া হচ্ছে এই খরচটা, অর্থাৎ গরিব মানুষের জন্য টাকা স্পেন্ডিং, যেটা অর্থনীতিতে বলে, মার্কেট তো তখনই সচল হয় যখন তোমার ক্রয় ক্ষমতা বাড়ে। তো সেই ক্রয় ক্ষমতা, পভার্টিটাকে দারিদ্র দূরীকরণের জন্য মানুষের হাতে টাকা দিতে হবে, এবং সেখানে একটা ওয়েলফেয়ার স্টেট, সে জনকল্যাণকামী রাষ্ট্র সেই টাকাটা দিয়ে, এটা একটা অর্থনীতি আছে। সুতরাং এটাকে বরং এই পরিষেবাটাকে টাকাটা দিয়ে এটাকে শুধুমাত্র, অনেক সময় আমরা আগে বলতাম না যে ভোটের আগে রাস্তা হয়, এটা আমাদের সময় একটা, যখন জার্নালিজমে সক্রিয় ছিলাম খুব, তখন আমরা বলতাম যে ভোটের আগে রাস্তা হয়েছে। তো যেখানে যেতাম সেখানকার লোকেরা বলতো যে ভোটের আগেই হোক না, তাহলে তো রাস্তাটা তো হচ্ছে। তো এখন কথাটা হচ্ছে যে টাকাটা তো পাচ্ছে, গরিব মানুষের কাছে টাকাটা তো যাচ্ছে, মার্কেটে তো সচলতা আসছে। সুতরাং সবটাই যে ওই বস্তিতে গিয়ে রাতের অন্ধকারে মদের বোতল দেওয়ার থেকে তো এটা ভালো। সুতরাং সব কিছুরই একটা হাফ গ্লাস অফ ওয়াটার, মানে তুমি যদি টাকাটা দিতে গিয়ে তো যে বিপুল পরিমাণ খরচাটা হচ্ছে, তার বাইরে যে শিক্ষা ব্যবস্থা দিন দিন তলানিতে যাচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে যাচ্ছে, এগুলো তো তাহলে সাধারণ মানুষেরই ক্ষতি। অগ্রাধিকার, অর্থাৎ কোনটা কতটা করা হবে সেটা একটা মস্ত বড় জিনিস। কিন্তু এটাও তো ঘটনা যে মিড ডে মিল, অবৈতনিক শিক্ষা রাজ্য সরকারের পক্ষ থেকে সেগুলোও তো করা হয়েছে। এখন বিরোধীরা তারা শিক্ষাক্ষেত্রে দুর্নীতিটাকে রাজনৈতিক ইস্যু করতে চায় বা করতে চেয়েছিল, বিগত নির্বাচনেও চেয়েছিল। এবং পার্থ চ্যাটার্জির যে জেলে যাওয়া, তারপরে সেই শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, ভোটে তো প্রভাব ফেলেনি। আমরা কি দেখলাম? আমরা দেখলাম এর আগের বিধানসভা নির্বাচনে সেখানে কিন্তু মমতাই বরং জয়ী হলো। উল্টে যে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে এত অভিযোগ, তাকে তো সিবিআই এনফোর্সমেন্টই তদন্ত করলো, তাকে তো এখন ছেড়ে দেওয়া হয়েছে মানে জামিনে। সুতরাং আমি ঠিক জানি না যে এই শিক্ষাক্ষেত্রে
যে ইস্যুটাকে বিজেপি তুলতে চাইছে, যে ক্লাবে টাকা দেওয়া হচ্ছে আর শিক্ষাক্ষেত্রে দেওয়া হচ্ছে না, সেটাকে তো মমতা কাউন্টার করছে যে আমরা শিক্ষাক্ষেত্রেও দিচ্ছি, এবং তুলনামূলকভাবে দেখাচ্ছে যে আমরা কোথায় কি খরচা করছি না। হ্যাঁ, ঋণ তো সবগুলো রাজ্য সরকারকেই ঋণ নিতে হয়, এবং অতীতেও তো আমার মনে আছে অসীম দাশগুপ্তকে ওভারড্রাফট নিয়ে রাজ্য চালাতো। সুতরাং সেখানে প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে সাহায্য নিত এবং রিজার্ভ ব্যাংকের কাছ থেকে। সুতরাং এটা উচিত অনুচিত আর নির্বাচনী রাজনীতি আমাদের গণতন্ত্রে না মিলেমিশে আছে। এখন মানে যারা শাসক দল তারা এটাকে যদি ব্যবহার না করে তাহলে অন্যরা ব্যবহার করছে, তাহলে এটা একটা কম্পিটিটিভ পপুলিজম, কিছু করার নেই, এটাই এখন দস্তুর। এবং এই যে বারংবারই নির্বাচনী গণতন্ত্রে আমরা দেখছি যে শাসকই জিতে যাচ্ছে, বিহারেও যেটা হলো, এবং এ রাজ্যে যতবারই 2011 সালের পর থেকে হয়ে আসছে বিধানসভা নির্বাচন বলুন বা যে কোনো পঞ্চায়েত নির্বাচন হোক, পৌরসভা নির্বাচন হোক, সেখানে বারংবারই শাসক জিতে আসছে। তাহলে বিরোধীরা কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারছে না, নাকি বিরোধীদেরকে শাসকরা ভয় পাচ্ছে না? আমি কিন্তু এখানে না একটা জিনিস মনে করি যে এটা বিরোধীরই দায়িত্ব। শাসক দলের তো কাজ বিরোধী দলকে শক্তিশালী করা নয়। নরেন্দ্র মোদী রাহুল গান্ধীকে দুর্বল করবেন, এটাই তো স্বাভাবিক। এই যে বলে না মোদী রাহুলের বিরুদ্ধে বলছে, মোদী বিহারের নির্বাচনের পরেও কংগ্রেসকে সাংঘাতিক আক্রমণ করেছে, তো রাহুল গান্ধীকে দুর্বল করতে চাইছেন। আরে বাবা, দুর্বল করতে চাইবেন না কেন? উনি তো বিজেপির নেতা। নরেন্দ্র মোদী তো রাহুল গান্ধীর হাইকমান্ড নয়। নেহেরু যখন প্রধানমন্ত্রী ছিল তখন নেহেরুর বিরুদ্ধে অনেক সময় অভিযোগ উঠত যে উনি বিরোধীদেরকে বেড়ে উঠতে দিচ্ছেন না। তো নেহেরু বলেছিল আমার কাছ তো বিরোধী, মানে এখানে যদি একটা পার্টির শাসন হয়ে যাচ্ছে, কংগ্রেসই সিস্টেম হয়ে গেছে, অন্য কোনো দল নেই। তো আরে বাবা, কংগ্রেস শুধু সিস্টেম হয়ে গেছে, কংগ্রেসের বিরুদ্ধে কোনো দল মাথাচাড়া দিতে পারছে না, সেটার জন্য নেহেরু দায়ী? সেটা তো নেহেরুর বিরুদ্ধে অন্য রাজনৈতিক দলগুলোকে বিকশিত করার, হ্যাঁ, সেটা তো বিরোধীদের কাজ। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে মমতাকে ক্ষমতাচ্যুতর কাজটা কিন্তু বিজেপি, কমিউনিস্ট, কংগ্রেস, এবারে এখন আইএসএফ হয়েছে তাদের। তারা যদি না পারে, কংগ্রেস এবং সিপিএম মমতার বিরুদ্ধে লড়াই টড়াই করে বিধানসভায় শূন্য হয়ে গেছে, তো এটার জন্য কি মমতা দায়ী? সিপিএমকে শূন্য, তো সিপিএম এবং কংগ্রেসকে শূন্য করার কাজটা তো মমতার কাজ, সেটা তো মমতার কাজ করেছে। তো আমি করতে পারছি না এবং আমি কাঁদছি আর বলছি যে আমাকে করতে দেয়া হলো না, আমাকে বিরোধী দলের পরিসরকে খর্ব করে দেওয়া হচ্ছে, তো মোদির বিরুদ্ধেও সে কথা বলা হচ্ছে। তো আমার মনে হয় যে আমি যদি সঠিক রণকৌশল নিই, মানুষের কাছে পৌঁছানো, কমিউনিস্টরা তো এখানে 30 বছরেরও বেশি শাসনে ছিল, তো মানুষ তো তাদের বর্জন করেছে। যদি ফিনিক্স পাখির মতো লেফটকে আবার রেজারেকশন, পুনর্জন্মের প্রয়োজন হয়, তাহলে সেখানে বামপন্থীদেরই দায়িত্ব যে সেটাকে বিকশিত করা। মমতার দায়িত্ব এটা নয় যে সিপিএমকে, আলিমুদ্দিন স্ট্রিটকে শক্তিশালী করার দায়িত্বটা কিন্তু মমতার নয়। একটা কেউ রাজনৈতিক পরিসর পাবে, বিরোধী পরিসরটা, সেই পরিসরটা তো বিজেপি নিয়েছে। এবারে বিজেপি নিয়েছে, বিজেপি সবথেকে বড় শক্তিশালী দল হয়ে গেছে, সেটার জন্যেও নাকি মমতা দায়ী, মমতাই নাকি বিজেপিকে বাড়িয়েছে। আরে বাবা, তাহলে তোমার প্রতি মানুষের সমর্থন যদি থাকতো, কংগ্রেস তো সুযোগ পেয়েছে, প্রণববাবু মুখ্যমন্ত্রী হতে পারেনি, প্রিয়রঞ্জন দাসমুন্সী মুখ্যমন্ত্রী হতে পারেনি, সিদ্ধার্থ রায় হয়েছিলেন আগে। তো আমার কথাটা হচ্ছে যে মমতা তো পেরেছেন না, মমতা তো মুখ্যমন্ত্রী হয়েছেন। এবারে কথাটা হচ্ছে যে মমতাকে যদি ক্ষমতাচ্যুত করতে হয় তাহলে সেটার দায়িত্বটা কিন্তু মমতার নয় যে আমি নিজেকেই আত্মঘাতী হয়ে ক্ষমতাচ্যুত করব, হ্যাঁ, কিন্তু বিরোধীদের কাজ। কোথাও একটা বিরোধীরা সেই জায়গাটায় অর্জন করতে পারছে না। মানুষ যে একদম এন ব্লক ভোট দেবে, এমনকি বামপন্থীদের তো মুসলমান ভোটটা বামপন্থীদের ছিল, গ্রামীণ ভোট ব্যাংক তো বামপন্থীদের ছিল, ওবিসি, নিম্নবর্গের ভোট, এগুলো তো সমস্ত কংগ্রেস বামপন্থীদের ছিল। কলকাতা শহরের ভোট সেটা কংগ্রেসের ছিল এবং গ্রামীণ ভোট সিপিএমের ছিল। তো আজকে মমতা কি করে কলকাতার নেত্রী হয়ে গেল? তো আমি সেই কারণে বলছি যে রাজনীতিতে পট পরিবর্তন হয়। বামেরা এখন কি মনে হয় যে কেন তারা পারছে না,
কি কারণে? আমার যেটা মনে হয় যে বামপন্থীদের মধ্যে নবীন প্রজন্মের অনেকে আসছেন এবং তাদের কিন্তু যথেষ্ট যোগ্যতা আছে, এবং আমি তো বেশ কয়েকজন যুবক যুবতীদের বক্তব্য শুনি, কারো কারোর সঙ্গে পরিচয়ও আছে। আমার মনে হয়েছে যে এদের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল যদি তারা নীতি নির্ধারক হতে পারে। অর্থাৎ আমি বৃদ্ধতন্ত্র, আমরা মেন্টার হতে পারি। তুমি আমার থেকে বয়সে কনিষ্ঠ সাংবাদিক, তোমাকে যদি জলে সাঁতার কাটার সুযোগটা না দিই তাহলে তুমি কোনোদিন সাঁতার শিখতে পারবে না। তুমি আমার কাছ থেকে, আমি মেন্টরের হিসেবে আমি বলতে পারি যে এটা করো না, আমি 4টে জ্ঞান দিতে পারি। কিন্তু আমি যদি মনে করি আমি এখনও একটা চিতার মতো আমি স্পিড আছে, সেটা তো হয় না। যেরকম বিমানদা একটা মেন্টর, এবং তার সরল জীবন, তার অনেক কিছু রয়েছে, এবং বিমানদাকে এখনও জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের যে প্রশাসনিক অ্যান্টি ইনকামবেন্সি, তার সাথে অনেকেই বিমানদাকে অ্যাটাচ করে না, বরং অনিল বিশ্বাসকে আগে উনি প্রয়াত হয়েছেন, দুঃখজনক। কিন্তু বিমানদার রোলটা কিন্তু বিমানদা অনেক লিমিটেড রেখেছে। বিমানদা সক্রিয় আছে, শরীর এখনও ভালো আছে, এখনও হাঁটছে, কাঁধে গামছা নিয়ে, আমি তো ভাবতেই পারি না। কিন্তু তোমাকে না আরও ছেড়ে দিতে হবে। মানে এখনও মোহাম্মদ সেলিম কিন্তু যুব নেতা নয়। মোহাম্মদ সেলিম তো যথেষ্ট তার মানে পরিণত, এবং এখন এদেরকে হাতে তুলে দিতে হবে। সেখানে নরেন্দ্র মোদী কিন্তু অনেক নবীন নেতাদের মুখ্যমন্ত্রী করে দিচ্ছে, তিনি অনেক এক্সপেরিমেন্ট করছে। এই এক্সপেরিমেন্টটা যতদিন না বামপন্থীরা করতে পারবে, এবং দার্শনিকভাবেও কিন্তু বামপন্থীদের অনেক ভাবনা চিন্তা করতে হবে। এই যে ধর্মটাকে তো অনেকে করছেন, এই যে রাষ্ট্রবিজ্ঞানী শোভন দত্তগুপ্ত অনেক লেখালেখি করছেন যে আমাদের রিভিজিট টু রিলিজিয়ান, এই বিতর্কগুলো। কেননা আমাদের না সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু ধর্মবিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাস করে। আর মার্ক্সবাদ, তুমি যদি মার্ক্সবাদী হও, তোমাকে ইউ হ্যাভ টু বি নাস্তিক। দ্বন্দ্বমূলক বস্তুবাদটাই তো দাঁড়িয়ে রয়েছে নাস্তিকবাদের দর্শন। সুতরাং এখানে না অনেক ফ্যালাসি আছে। তোমাকে নতুন করে কলেবরে বামপন্থীদের নতুন করে দলটাকে রিভাইভ করতে হবে, যেটা খুব সহজ কাজ নয়। এখন পুরনো যে ধ্যান ধারণা সবটা, মানে ওটা ভয় পায় বামপন্থীরা। আমি যদি মানে এটাই ভেঙে দিই, মানে ধাঁচাটাই ভেঙে দিই, তাহলে আমি যদি, সুতরাং কসমেটিক পরিবর্তন করে, কিন্তু মূলে গিয়ে আঘাত করা, যে আমি সম্পূর্ণ নতুন, মানে সেইটা যতদিন না হবে, যতদিন না তুমি বিজেপির মতো একটা দলকে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে, গোটা পৃথিবীর সবথেকে বড় দল কিন্তু বিজেপি। এখন সেখানে বিজেপির মতো দলকে মোকাবিলা করতে গেলে বিজেপির অর্থবল তোমার নাও থাকতে পারে, কিন্তু তোমার মস্তিষ্ক তো আছে। তোমার সেই বামপন্থী মস্তিষ্ক দিয়ে তোমাকে কলেবরে বামপন্থীদেরকে ভাবতে হবে, এবং সেটা ভারতীয় বামপন্থা হতে হবে। রাজ্য সম্পাদক হিসাবে কি মোহাম্মদ সেলিমের কোনো ব্যর্থতা রয়েছে এখানে? আমি ব্যক্তিগতভাবে সেলিম কিংবা সুজন এরম ব্যর্থ সফল সেটা বলবো না। অনেকে আমাকে বলেন যে মুসলিম সাধারণ সম্পাদক এই এক্সপেরিমেন্টটা, যেখানে বিজেপি পুরো হিন্দুত্ববাদী রাজনীতি করছে এবং শতকরা 30% মুসলমান, সেলিম দায়িত্ব নেওয়ার পরে এই 30% মুসলমান তারা কি মমতাকে পরিত্যাগ করে সেলিম হয়েছে বলে 30% মুসলমান কমিউনিস্টদের যে পুরনো ভোট, আবদুল্লাহ রসুল ছিল কমিউনিস্ট পার্টিতে, কেন কাকাবাবু ছিল প্রতিষ্ঠাতা মুজফ্ফর আহমেদ, যার নামে আলিমুদ্দিন স্ট্রিটের বাড়িটা। সুতরাং সেই পুরো মুসলমান ভোটটা পশ্চিমবঙ্গে সেলিমের জন্য কি চলে এসছে, চলে আসবে? সুতরাং আমি সেলিমকে এককভাবে দায়ী করব না, তার কারণ এটা বিসমিল্লায় গলদ আছে, সেটাকে রিভিজিট করতে হবে, এবং সেটা তাত্ত্বিক আলোচনা শুধু নয়, প্রয়োগের ক্ষেত্রে। এবং এটা না মানে রাশিয়ার কমিউনিস্ট পার্টিকে নকল করে একটা সময় কমিনটার্নকে নকল করা হয়েছিল, আন্তর্জাতিক মানে বামপন্থা বলা হয়েছিল যে আমরা ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি নই, আমরা কমিনটার্নের শাখা। একটা সময় বলা হয়েছিল যে চীনা কমিউনিস্ট পার্টি আমাদের মডেল, অথচ চীন তাদের পার্টি কংগ্রেসে বলল যে পার্টি উইথ চাইনিজ এক্সপেরিয়েন্স। তো আমি ভারতের, যেটা বুদ্ধবাবু বলার চেষ্টা করতে শুরু করেছিলেন, যে আমাদের এবং প্রকাশ কারাটা সেটাকে তো মেনেও ছিল যে ভারতের কমিউনিস্ট পার্টি ভারতীয়ত্বের ভিত্তিতে হবে,
আমি ভারতের সনাতনী সনাতনী বলছি, আরে বাবা সনাতনী ধর্মটা তো শুধুমাত্র বিজেপির নয়। হিন্দু ধর্ম যদি মেজরিটি রিলিজিয়ান হয়, সেটা তো একটা কমিউনিস্টেরও তো হিন্দু ধর্মটার সাথে একটা কোনো সম্পর্ক রয়েছে আমাদের ঐতিহাসিকভাবে। তো আমি এখানে আমার অনেক রকমের মানে আলোচনার বিষয়, এটা তাত্ত্বিক বিষয় হয়ে যাবে, তোমাদের টিআরপি হবে না। সুতরাং আমার মনে হয় যে তার কারণটা হচ্ছে যে মানুষকে যদি ভাবতে হয় যে তাহলে সুভাষ চক্রবর্তী তারাপীঠে গেছিল বলে তাকে প্রকাশ কারাট সাসপেন্ড করেছিল পার্টি থেকে, তাতে কি হয়েছিল? মানুষ তো তারাপীঠের পক্ষে। তাহলে মেজরিটি তুমি যার পক্ষে, তুমি মতাদর্শগতভাবে হার্ডলাইন নিয়ে যে পরমাণু চুক্তি হয়ে পরমাণু শক্তি হবে, প্রকাশ কারাট বলল যে না, এটা আমেরিকা দালালি করা হবে, সমর্থন প্রত্যাহার করে নিল, গভর্নমেন্টকে ফেলে দেবে ভেবেছিল, মুলায়মের সমর্থন নিয়ে মনমোহন সার্ভাইভ করলো, পরমাণু চুক্তি করলো, পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ হবে, সাধারণ মানুষ সেটাকে বিশ্বাস করে তাদের ভোট দিল, বামপন্থীদের ভোটটা কিন্তু হলো না, মানে বামপন্থীরা সাপোর্ট উইথড্র করেও কিন্তু ফেলতে পারলো না মনমোহনকে। সুতরাং আমার যেটা মনে হয়, কোথাও একটা ভারতীয় মানুষের সংখ্যাগরিষ্ঠ অভিমতের বিপক্ষে গিয়ে সংখ্যালঘু হয়ে গেছে মতাদর্শগতভাবে বামপন্থীরা। সুতরাং সেখানে কিন্তু স্ট্র্যাটেজি আর ট্যাকটিক্স বামপন্থীদেরাই তো বলেছে দুটো আলাদা। সুতরাং তোমাকে প্রথমে ভাবতে হবে যে আগে আমাকে তো মানুষের কাছে পৌঁছতে হবে। তো আমি পুজোর সময় স্টল দেব, বামপন্থী বই বিক্রি করব, অথচ আমি বলবো আমি নাস্তিক, ভগৎ সিংয়ের বই বিক্রি করব, কেন আমি নাস্তিক? এটা না, এটাতে একটা বড় গোলমাল আছে, এবং যার সুযোগটা কিন্তু বিজেপি নিয়েছে। তাতে কিন্তু বিজেপি ডিস্টর্টেড ওয়েতে হিন্দু ধর্মের ধ্বজাধারী হয়েছে। কিন্তু আমি যদি সঠিকভাবে হিন্দু ধর্ম, যেটা ক্ষিতিমোহন সেনের মানে অমর্ত্য সেনের দাদামশাইয়ের হিন্দু ধর্ম বলে একটা বই আছে, সেই বইটা পার্টির ক্লাসে বরং কমিউনিস্টরা কমরেডদের পড়তে বলা উচিত। কিন্তু তারা ভাবে হিন্দু ধর্ম পড়তে দিয়েছে, ওরে বাবা, তাহলে তো কমিউনিস্ট থাকা যাবে না। এইগুলোকে কোথাও একটা অ্যাড্রেস করার প্রয়োজনীয়তা এসেছে। স্যার, আপনি মুসলিম ভোট নিয়ে কথা বলছিলেন, এখানেই বলবো যে বিজেপি বারবার বলে যে তাদের মুসলিম ভোট দরকার নেই, তারা মুসলিম ভোট পায় না, কিন্তু বিহারে দেখলাম অন্য বিষয়, যে মুসলিম ভোট বিজেপি পেলো। এখন আবার বিজেপি, এ রাজ্যে বিজেপি তারা গতকাল থেকে বলতে শুরু করেছে যে না, মুসলিমরাও তারা বুঝবেন, তারাও ভোট দেবেন। তো এই যে তাদের মত পরিবর্তন হয় না, মুসলিম ভোট বিহারে বিজেপি কতটা পেয়েছে সেটা এখনই কিন্তু আমি শেষ কথা বলতে চাই না, কারণ ওগুলো ম্যাটার অফ স্টাডি, মানে এগুলো কনস্টিটিউয়েন্সি ধরে 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 স্টাডি করতে হবে। বরং ওয়েসি সে উর্দুভাষী যে বিহারি মুসলমানদের ভোট কেটেছে, এবং ওয়েসি গিয়ে ওখানে বলেছিল যে সবার একটা করে দল আছে, দলিতদের জন্য দলিত পার্টি আছে, হিন্দু ধর্মের জন্য পার্টি আছে বিজেপি, মুসলমানদের কোনো পার্টি নেই, সুতরাং একটা পার্টি হওয়া উচিত। তাতে ওয়েসি বেশ কিছু আসনে ভোট কেটেছে, এবং ভোটটা কাটার ফলে যেটা তেজস্বী যাদবদের এটা মানে মুসলিম এবং যাদব, যেটা কোনোদিন ভাঙা যায়নি, এবারে সেটা প্রথম ভাঙা হয়েছে। তার ফলে মুসলিম ভোটটা ভেঙে ওটা বিজেপিতে এসেছে না ওয়েসিতে এসেছে, ভোট কাটুয়ার কাজ করেছে। এবং ওয়েসি কিন্তু পশ্চিমবঙ্গে যখন ওকে গতকালই জিজ্ঞাসা করা হয়েছে ফল বেরোনোর পরে আর কি, পরের সঙ্গে সঙ্গে ও বলে যে আমি পশ্চিমবঙ্গে এক্ষুনি যাবো না, বলে আমি উত্তরপ্রদেশে যাব। তার মানে কি, উত্তরপ্রদেশ এবং বিহারের মুসলমান ভোটারদের যে আচরণ পশ্চিমবঙ্গের সাথে মেলে না, কারণ পশ্চিমবঙ্গে বাঙালি মুসলমান অনেক বেশি। উর্দুভাষী মুসলমান আর বাঙালি মুসলমানের তফাৎ আছে। উর্দুভাষী মুসলমান কলকাতায় আছে, তারা সংখ্যায় কম, এবং তারা কলকাতা শহর কেন্দ্রিক, এবং গ্রামের মুসলমান তারা আগে বাঙালি তারপরে মুসলমান, বাংলাদেশের মুসলমানদের মতো। এখন এখানে তারা কিন্তু মমতাকে পরিত্যাগ করে এই মুসলমান সমাজটা এখনও, যেটা বললাম, কমিউনিস্ট পার্টিতেও যেমন যায়নি, বিজেপিতে তো যাওয়ার প্রশ্নই ওঠে না। বিজেপিতে মানে কজন মুসলমান বিজেপিকে ভোট দেয় এটা নিয়ে আমার এখনও যথেষ্ট সন্দেহ আছে। সাধারণত কোনো মুসলমানই বিজেপিকে আসলে ভোট দেয় না। গুজরাটে ভয়ের চোটে কিছু মুসলমান গোদরার পরে নরেন্দ্র মোদীকেও ভোট দিয়েছে বলে শোনা যায়।
লখনৌতে বাজপেয়ী একটা সময় কিছু ভোট পেতেন উদারবাদের জন্য, তার কারণ ওনার অ্যাপ্রোচটা মানে যারা একটু সুফি সম্প্রদায়, উদার মুসলমানদের মধ্যেও তো কট্টর মুসলমান, উদার মুসলমান আছে, ওখানেও কিন্তু আবার ব্রাহ্মণ মুসলমান আছে, আনসারি মুসলমান আছে, অনেক রকমের। ওখানেও ব্রাহ্মণ মানে আমাদের যেরকম ব্রাহ্মণ সমাজ, ওদেরও একটা আপার কাস্ট মুসলিমদের রয়েছে। তো এখন তার ফলে কিছু সংখ্যক মুসলমান বাজপেয়ী, কিন্তু মোদি অমিত শাহ, কেন অমিত শাহ একটাও মুসলিম ক্যান্ডিডেট উত্তরপ্রদেশে দেয়নি? তখন বলা হয়েছিল, বিজেপি বলেছিল আমাদের ভোট দেয় না, তাই দিই না। তো এখন এটা খুব ক্যাটেগরিক্যাল, কিন্তু নরেন্দ্র মোদী সম্প্রতি মুসলমান বিরোধী নয় এমন একটা মানসিকতা দেখাতে চাইছে আন্তর্জাতিক দুনিয়ায়। সৌদি, টার্কি, বাংলাদেশ, জামাত ওখানে মাথাচাড়া, সেখানে খুব কট্টর মুসলিম বিরোধী ভাবমূর্তির যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে সেটা গ্লোবালি ভারত আরও আইসোলেটেড হয়ে যেতে পারে। তার কারণ ইরান আছে, যাদের পাকিস্তানের সাথে ইরানের শত্রুতা আছে, আফগানিস্তান, তাদের বিদেশমন্ত্রী তো এলো, তারা অ্যান্টি পাকিস্তান, আবার তাদের সাথেও তো সম্পর্ক রাখতে গেলে তারা তো আগে তালিবান ছিল, এরা তো মুসলমান। তাহলে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েই যদি সে নিজেকে একটা অ্যান্টি মুসলমান বলে প্রজেক্ট করে, সেটা তো আন্তর্জাতিক বিদেশ নীতিতে ভারতের অসুবিধা হবে। সুতরাং এটা যে সবসময় ডোমেস্টিক পলিটিক্সে ভোট পাওয়ার জন্য তা নয়। কেননা নরেন্দ্র মোদী কিন্তু বিহারের নির্বাচনে জেতার পর বিহারের বিশ্লেষণ করতে গিয়ে মুসলমান মাওবাদী বলে আখ্যা দিয়েছে। সেখানে কিন্তু মুসলমান কথাটা নরেন্দ্র মোদী বলেছেন, এবং সেটা কিন্তু নেতিবাচক অর্থেই ব্যবহার করা হয়েছে, যে এই রাহুল গান্ধীর যে কংগ্রেস, তারা হচ্ছে মুসলমান মাওবাদী, MMC এই যে বলেছে না নরেন্দ্র মোদী, তাহলে সেক্ষেত্রে তো তাহলে মুসলমানদের হয়ে বলেনি। স্যার, শেষ প্রশ্ন এটাই রাখবো যে 2026-এ এ রাজ্যে বিধানসভা নির্বাচনটা কি উন্নয়ন দেখে হবে, দুর্নীতি দেখে হবে, নাকি অনুদানের ভিত্তিতে হবে? এখানে আমার একটা খুব সুস্পষ্ট অভিমত, আমার নিজস্ব অভিমত আছে। এটা অনেকে মানতে পারে, নাও মানতে পারে। আমি মনে করি কোনো ভোট শুধুমাত্র একটা কারণে হয় না। ভোটের ফলাফলও যখন বিশ্লেষণ করা হয়, জয় বা পরাজয়, পৃথিবীর সব দেশেও একটা কারণে, মানে এইটার জন্য, মানে বিহারের ভোটের ফলাফলে নীতিশ জিতেছে শুধু 10,000 টাকা দিয়েছে বলে, বা শুধুমাত্র ভোটার তালিকায় সংশোধন হয়েছে বলে, এরকম একটা কারণ দর্শানো উচিত নয়। অনেকগুলো মাল্টিপল কারণের কনসিকোয়েন্স হয় ভোট। আমি উদাহরণ দিয়ে সবসময় বলি যে যখন বুফেতে খেতে যাস, তখন সেখানে বিরিয়ানিও থাকে, লুচিও থাকে, ভাতও থাকে, তোমার যেটা ইচ্ছে তুমি খাবে। তো ভোটের সময়ও এই বিবিধ কারণ থাকে, মানে এই যে পরিষেবা, মানুষকে যে উপকার করানো হচ্ছে, সেটা যেরকম একটা কারণ। আবার মুসলমানরা যে যত বেশি করে বিজেপি হিন্দুত্ব করছে, তত বেশি করে মুসলমানরা নিরাপত্তার অভাব বোধ অনুভব করছে, এবং নিরাপত্তার অভাবজনিত কারণে বেশি করে তারা একটা দলের প্রতি সমর্থন জানাতে যাচ্ছে, পাছে কোনো এলোমেলো হয়ে যায়। সুতরাং মমতাকে হারতে দিলে চলবে না, কেননা একমাত্র মমতাই পারে কমব্যাট করতে বিজেপিকে। তো এরকম অনেকগুলো পারসেপশন ফ্যাক্টর এখানে কাজ করে, এবং অনেকগুলো ফ্যাক্টরের সম্মিলিত ফলাফলটা 2026-এর ভোটে হয়। এখন মমতা নিজেই তো একটা ব্র্যান্ড, যেন মোদি একটা ব্র্যান্ড, মমতা একটা ব্র্যান্ড, একদম। সুতরাং সবগুলো বিলিয়ে এটা হয়।